তো দেখো, আজকে হচ্ছে আমাদের ম্যাথের উপরে ফার্স্ট ক্লাস, এবং ম্যাথের আজকে টপিক হচ্ছে নাম্বারস। নাম্বারসের এই টপিকটা আমি বাংলা ভার্সনেই নেই, বাট এখানে তোমার ইংলিশ ভার্সনের টার্মস গুলো আমি বলে দিই। বাংলা ভার্সনে নেওয়ার পেছনে মেইন কারণ, ইংলিশ ভার্সনে ক্লাস নিলে তোমার এটা অনেক টপিক স্কিপ হয়ে যায়, কিন্তু বাংলা ভার্সন নেওয়াতে নাম্বারের ভিতরে প্রত্যেকটা টপিকই আমি টাচ করি। আর এটা খুব দরকার, কেননা তুমি যদি ম্যাথের অন্য যে কোনো একটা টপিকের ম্যাথ করতে যাও, হোক সেটা পার্সেন্টেজ, রেশিও, বা হচ্ছে ইন্টারেস্ট, প্রফিট, বা তোমার আলজেব্রার যে কোনো কিছুই হোক না কেন, নাম্বারের কোনো না কোনো অপারেশন বা কোনো না কোনো ইউজ সেখানে থাকে। তাহলে নাম্বারের যে ক্লাসটা, এটা হইতে হবে একদম আপ টু দা মার্ক, একদম তোমার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সবকিছুই যেন কভার হয়, কোনো কিছু যাতে বাদ না যায়। তো আমরা এখানে মূলত ম্যাথ যেহেতু করতেছি, ম্যাথের মধ্যে আমরা ফলো করব রিয়েল নাম্বারটা। রিয়েল নাম্বারের মধ্যে যাবতীয় যা আছে, যতগুলো টাইপের কোশ্চেন হতে পারে, সবকিছু এখানে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, সো আমাকে একটু বলো তো, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি ভাইয়া। সো দেখো, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ম্যাথ লেকচার 1, নাম্বারস বা সংখ্যা। তো নাম্বারের মধ্যে থেকে তোমার ওভারঅল যেটা সত্যি কথা, সেটা হচ্ছে যে এক দুইটা এমসিকিউ তো থাকেই, বাট এটাকে রিলেট করে অন্যান্য টপিক মিল করে প্রায় তিন চারটা এমসিকিউ থাকে এই একটা টপিক থেকেই। নিজে সেপারেটলি এক দুইটা এমসিকিউ থাকে, এবং এইটা অন্য একটা টপিকের সাথে মিক্স হয়ে আরো প্রায় দুই তিনটার মতো এমসিকিউ থাকে। তার মানে এই একটা টপিক থেকে তুমি 3 থেকে 4 মার্ক বা 5 মার্কের মতো কমন পাচ্ছ, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দুইটাই। সো নাম্বারের মধ্যে ফার্স্টে যে বিষয়টা, রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার যে একটা ট্রি আছে, যে তোমার বাস্তব সংখ্যার মধ্যে দুইটা টাইপস, একটা মূলদ একটা অমূলদ, যেটাকে আমরা একবার বলি রেশনাল আর একটা বলি হচ্ছে ইরেশনাল। তারপর হচ্ছে রেশনালকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা ধনাত্মক, একটা হচ্ছে অধনাত্মক বা ঋণাত্মক বলতে পারো। এটার ভিতরে আরেকটা আছে তোমার জিরো। তো এই যে তিনটা মিলে সেটা হয়ে যায় আবার হোল নাম্বার, মানে পজিটিভ, জিরো এন্ড নেগেটিভ, তিনটা মিলে সেটাকে কি বলা হয়, হোল নাম্বার। তারপর দেখো, পজিটিভ নাম্বারের মধ্যে আবার দুইটা টাইপস, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন, মানে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। দেন হচ্ছে ইন্টিজারের মধ্যে মৌলিক সংখ্যা, একক বা ইউনিটি, এন্ড দেন হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে আমরা এই যে একটা এখানে ক্লাসিফিকেশন দেখলাম, তার মধ্যে থেকে আমাদের মেইনলি লাগবে কি কি? মূলদ সংখ্যাটা লাগবে, অমূলদ সংখ্যাটা লাগবে, তারপরে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা অবশ্যই লাগবে, ফ্র্যাকশন লাগবে, প্রাইম নাম্বারস লাগবে। এই যে আমি পাঁচটা জায়গায় স্টার মার্ক করলাম, এই পাঁচটা টপিক তোমাদের ইম্পর্টেন্ট, এগুলা থেকে কোশ্চেন বেশি আসে। সো যদি একটু বেসিক আলাপ করি যে মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলাকে তুমি P/Q এরকম একটা ফরম্যাটে প্রকাশ করতে পারো। এবং এই যে P/Q ফরম্যাট, এখানে উপরেরটা হচ্ছে তোমার ধরো লব, নিচেরটা হচ্ছে হর। একটাকে আমরা উপরেরটাকে বলবো নমিনেটর, আর নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, লব এবং হর। তার মানে এটা হচ্ছে কিসের রুলস? এটা হচ্ছে ফ্র্যাকশনের রুলস। ফ্র্যাকশন এরকম লব হর থাকে। এখন তার মানে মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলা যেগুলাকে তুমি উপরে নিচে এভাবে লব হর আকারে রিপ্রেজেন্ট করতে পারবা। আর অমূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি P/Q ফরম্যাটে প্রকাশ করতে পারতেছো না। তাহলে এটা টাইপস থেকে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে কোশ্চেন দিবে, যে নিচের এই সংখ্যাটা মূলদ কিনা বা এই সংখ্যাটা অমূলদ কিনা। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা একটু ডিটেলসে একটু পরেই দেখবো এক্সাম্পল সহকারে। এখন চলে আসো যে তোমার হোল নাম্বার। যদি হোল নাম্বার কখনো জানতে চাই, তাহলে বুঝতে হবে সেখানে পজিটিভ, জিরো এন্ড নেগেটিভ এই তিনটা জিনিসই থাকে। হোল নাম্বারের সেটের মধ্যে পজিটিভ, জিরো এন্ড নেগেটিভ তিনটা জিনিসই থাকে। সো এই যে হোল নাম্বার দেখতে পাচ্ছ, তার মধ্যে এই যে জিরো, জিরো সংখ্যাটাকে আবিষ্কার করছে মূলত ভারতীয়রা। এখানে আর্যভট্টর নাম আসে, এটা আমরা মনে রাখবো, যে ভারতীয়রা মূলত এটা আবিষ্কার করে। ভারতীয়রা আবিষ্কার করে। আচ্ছা, একটা জিনিস যেটা, ধরো আমি বললাম তোমাদেরকে একটা কোশ্চেন দিছিলাম টেলিগ্রামে ওই দিন, কুইজ দিছিলাম যে কিছুদিন আগে, 0/0 এটার অ্যান্সার জানতে চাইছিলাম। সেখানে অপশন ছিল হচ্ছে 1, অবশ্যই। অপশন ছিল হচ্ছে তোমার 0, অপশন ছিল হচ্ছে আনডিফাইন্ড,
আর একটা অপশন ছিল মেবি নান, এরকম তাই না? তো এটার ম্যাক্সিমাম অ্যান্সার আসছে হচ্ছে 1 এবং 0। আমি দেখছি বোর্ডটা, তোমরা চাইলে এখনো টেলিগ্রামে দেখতে পারো। এটার সঠিক উত্তর হচ্ছে আনডিফাইন্ড। কেন এটা বলতেছি দেখো, এটার দুটো উত্তর হইতে পারে। কোনো কিছুকে ধরো, সাপোজ একটা সংখ্যা এক্স, সেটাকে যদি তুমি 0 দিয়ে ডিভাইড করো, তাহলে সেটার দুটো উত্তর হতে পারে। একটা হতে পারে তোমার অনির্ণেয় বা আনডিফাইন্ড, আরেকটা উত্তর হতে পারে তোমার ইনফিনিটি। সাপোজ 0 বলে তো কোনো সংখ্যা নাই যেটা দিয়ে তুমি ভাগ করবা, কিন্তু 0কে যদি তুমি কাছাকাছি আসো, সাপোজ উপরে আমি একটা সংখ্যা নিলাম, সে ফর এক্সাম্পল 1, এখন নিচে 0-র কাছাকাছি একটা সংখ্যা বলো তো, এনি ওয়ান, 0-র কাছাকাছি। -1। এটা মাইনাস জিরো ওয়ান তো পয়েন্ট 0-র থেকেও ছোট হয়ে যায়, মাইনাস একটু ওয়ান কাছাকাছি। বা জিরোর 0.1। 0.1। কাছাকাছি তো কোনো 0.1 একজনে মানে বলছো, এটা কেন নাই। একজন পারে? 0.1। 0.1, তাহলে দেখো এই যে 0.1 দিয়ে যদি তুমি 1-কে ডিভাইড করো, তাহলে উত্তর কত হবে বলো তো? এই যে ভিভো V2507, তুমি হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? আচ্ছা, আই গেস এটার উত্তর 10। 10। 10। ও হ্যাঁ, আনমিউট করে ডিরেক্টলি উত্তর দিবা, এখানে হ্যান্ড রেজ করার কিছু নাই। ওকে, আর অ্যান্সার দেওয়ার পর পর আবার মিউট করে দিবা, তাহলে এটা উত্তর আসলো 10। এখন এটা তো 0-র কাছাকাছি সংখ্যা না। আমি যদি এটা দেই 0.01, তাহলে কত হবে? অ্যান্সার 100। আমি যদি এই হচ্ছে তোমার 1/0.0000001, এটা দিলে অ্যান্সার চলে আসবে প্রায় তোমার 10,000 না 20,000 না 1 লাখ, কে জানে। মানে 10 10 লাখ, 10,000, 10 লাখ না 1 লাখ, কে জানে, আমি ঠিক বুঝতে পারছি। তো দেখো, আমি 0-র যত কাছাকাছি যাচ্ছি, তত আমার অ্যান্সারটা অনেক বড় হইতেছে। তার মানে এটা হচ্ছে অনেকটা এরকম, ধরো আমি যদি একটা গ্রাফে দেখাই, ধরো এই হচ্ছে 0, তুমি 0-র যত কাছাকাছি আসবা, তোমার এই যে গ্রাফটা তত উপরের দিকে যাচ্ছে, মানে তত উপরে যাবে। তার মানে এটা হচ্ছে একদম ইনফিনিটিতে চলে যাবে এক সময়, 0-র যত কাছাকাছি যাবে। তো এই জন্য এটার একটা অ্যান্সার আসা হচ্ছে গিয়ে তোমার আনডিফাইন্ড, আরেকটা উত্তর আসে ইনফিনিটি। কিন্তু তোমরা অনেকেই এটা এই উত্তর দিছো, আই ডোন্ট নো কেন উত্তর দিছো। তো এখন থেকে এটা মাথায় রাখবা, 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করতে গেলে সেটা আনডিফাইন্ড হয় অথবা ইনফিনিটি হয়। আচ্ছা, তো এই জিনিসটা পরীক্ষায় আসার মতো না, বাট জানাটা জরুরি। লাইফে সবকিছু যে আমরা পরীক্ষার জন্যই পড়বো তা কিন্তু নয়। ওকে, এখন চলে আসো নেক্সট টপিক, যে তোমার, আচ্ছা এই যে নেক্সট টপিক হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কোনগুলা? পূর্ণ সংখ্যার মধ্যে তোমার মেইনলি ন্যাচারাল নাম্বার থাকে, আর হচ্ছে আহ যেগুলোকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়, ফ্র্যাকশন আর কি, দশমিক না ডেসিমাল না এরকম। তো পূর্ণ সংখ্যা যেগুলা, সেগুলোর মধ্যে একটা টাইপস হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। মনে মনে রাখবা যে ন্যাচারাল নাম্বারের শুরু হয় কি দিয়ে বলো তো? ন্যাচারাল নাম্বারের শুরু 0 দিয়ে নাকি? 1 2 0 কিন্তু ন্যাচারাল নাম্বার 1। না। ন্যাচারাল নাম্বারের সেট শুরুই হয় হচ্ছে 1 দিয়ে, 1 2 3 এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। দেখো, খুবই বেসিক একটা কোশ্চেন করছি, তোমাদের জানা নাই, তাহলে বুঝতে পারতেছো টিচাররা চাইলে তোমাদেরকে কত জায়গায় আটকে দিতে পারে। ক্লাস 2 এর কোশ্চেন দিয়ে তোমাদেরকে আটকে দিতে পারে। রিয়েলিটি হচ্ছে এটা, যে তুমি জানোই না যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার শুরু হয় কি দিয়ে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 দিয়ে, তারপর ইনফিনিটি পর্যন্ত। তো এটা আমি কেন বলতেছি, দেখো, ন্যাচারাল নাম্বার আমরা যখন সেটের ম্যাথ করব সেখানে আসবে। আর ন্যাচারাল নাম্বার কেন 1 থেকে শুরু হয়, তোমাকে যদি আমি একটা সংখ্যা চিন্তা করতে বলি, তুমি স্বাভাবিকভাবে কি চিন্তা করবা? 0 চিন্তা করবা? মাইনাস চিন্তা করবা? না, তুমি স্বাভাবিকভাবে 1 2 3 4 5, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 100 200 এগুলা চিন্তা করবা। So, এগুলাই হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিকভাবে যেটা আমরা থিঙ্ক করি। কিন্তু 0 স্বাভাবিকভাবে চিন্তা করি না, মাইনাসকেও চিন্তা করি না। তো এই যে এটা, তারপরে তোমার এই যে ফ্র্যাকশনের মধ্যে যদি আসি, ফ্র্যাকশনের মধ্যে মেইনলি ম্যাথটা আসে কি কিভাবে? তোমাদেরকে যদি বেসিক কোশ্চেন দেয়, তাহলে ফ্র্যাকশন যেগুলা, সেগুলোর মধ্যে কম্পারিজন দিবে যে কোনটা স্মলার ফ্র্যাকশন, কোনটা তোমার লার্জার ফ্র্যাকশন। তো এইটাকে কিভাবে করতে হয় শর্টকাটে কারো জানা আছে? ফ্র্যাকশনের মধ্যে জি ভাইয়া। বলো তো নামটা। ক্রস মেথড। রাইট, ভাইয়া ক্রস ওই যে মেথড। ক্রস মেথড। আশেপাশে, হ্যাঁ আর হ্যাঁ ক্রস। গুণন করে।
ওইটাকেই ক্রস মেথড বলে। আচ্ছা, দেন দেখো আরেকটা টপিক, দ্যাট ইজ প্রাইম নাম্বার। সো তোমাদেরকে একটা কোশ্চেন করি, সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কত? 2, দুই। 2, দুই। আর হচ্ছে দুই। জোর প্রাইম নাম্বার কতগুলো আছে? 2, ও দুই। একটাই ভাই 2। একটাই। একটাই আছে, দুই শুধুমাত্র। আর বাদ বাকি সবগুলোই হচ্ছে বিজোড়। মানে দুই থেকে শুরু করে 3, 5, 7, 11, 13, 17, 19, ডট 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 করে অসীম পর্যন্ত হতে পারে। আচ্ছা, সো আমাদের এখান থেকে এই জিনিসটা একটু মাথায় রাখবা। প্রাইম নাম্বার থেকে আমরা দেখবো যে আরো কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। প্রাইম নাম্বার আইডেন্টিফিকেশন আসতে পারে, প্রাইম নাম্বারের মধ্যে কতগুলো আছে এত থেকে এত পর্যন্ত, এই টাইপের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তো এখন চলে আসো যে আমরা এই যে ম্যাথ করার জন্য যে নাম্বার সিস্টেম ফলো করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এটা তো ভাইয়া, সবাই জানো, আইসিটি তে পড়ছো নিশ্চয়ই। ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, অক্টাল, বাইনারি। তো আমাকে একটু বলো তো, বাইনারিতে কয়টা ডিজিট? দুইটা। দুইটা। জিরো অক্টালে ওয়ান কয়টা? 1, 8টা। আটটা। আটটা। ডেসিমালে কয়টা? জানোই, 10টা। 10। আর দশটা দশটা। মানে হেক্সাডেসিমালে কয়টা? 16টা। 16। ষোলো। 16টা। ওকে, তার মানে তোমরা আইসিটি ভালোই পারো, নাম্বার সিস্টেম। এখন দেখো, ডেসিমাল পদ্ধতিতে যেহেতু আমরা ম্যাথ করি, তাই আমাদের অঙ্ক হচ্ছে 10টা। এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, তো এই যে 0 থেকে 9 পর্যন্ত, জিরোকে বলা হয় তোমার অভাব জ্ঞাপক বা সাহায্যকারী সংখ্যা। এটাকে ইংলিশে তুমি হেল্পিং নাম্বার বলতে পারো। ঠিক আছে, হেল্পিং নাম্বার। প্রশ্ন করতে পারো যে ভাই কেন এটাকে হেল্পিং নাম্বার বলা হয়। রিজন হচ্ছে, তুমি যদি 0 টাকা নিয়ে দোকানে যাও, তোমাকে একটা চকলেটও দিবে না। বাট তুমি যদি একের সাথে একটা শূন্য দাও, তখন দেখো সেটা 10 হয়ে যাচ্ছে। একের সাথে দুইটা শূন্য দাও, তখন দেখো 100 হয়ে যাচ্ছে। 100 দিয়ে তুমি বড় একটা কিটক্যাট কিনতে পারবা। 10 টাকা দিয়ে ছোট একটা তুমি ওই যে ডেরি মিল্কের 10 টাকার যেটা, ওইটা কিনতে পারবা। এটা আসলে ভালো না। এখন খেয়াল করো, তার মানে জিরো হচ্ছে অন্যান্য সংখ্যার সাথে যুক্ত হয়ে তখন সে হেল্পিং নাম্বার হিসেবে কাজ করে, বাট এটা নিজস্ব কোনো ভ্যালু নাই। বাট এই যে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যারই আলাদা আলাদা ভ্যালু আছে, তাই এটা হচ্ছে তোমার সার্থক অঙ্ক বা ইন্ডিপেন্ডেন্ট ডিজিট। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস মানে বলি, এইখানে যে একটা সংখ্যা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, বলো তো এখানে 7-এর ভ্যালু কত? 7 শতক মানে 700। 700। 5-এর ভ্যালু কত? 50,000। 50,000। গুড, তার মানে এই জিনিসটা তোমরা জানো। এই টপিকটা আমি ক্লাসে ইনক্লুড করে নাই, বাট জাস্ট জানো কিনা তাই জিজ্ঞেস করলাম। ওকে, এখন দেখো 1 থেকে 100 পর্যন্ত শূন্য কতবার আসে? ঠিক আছে, শূন্য কতবার আসে? এটা আসে 11 বার। কিভাবে আসে প্র্যাকটিক্যালি বলো তো? হুম, 100 পর্যন্ত হচ্ছে একটা একটা করে মানে 90 পর্যন্ত একটা একটা করে আর 100-তে দুইটা। রাইট। 90 পর্যন্ত একটা একটা করে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এন্ড 100-তে দুইটা, তার মানে 11টা। 1 থেকে 100 পর্যন্ত এক সংখ্যাটা কয়বার আসে? 21 বার। ঠিক আছে, এটা তুমি নিজেই করে নিতে পারবা, সমস্যা নেই, এটা বলা লাগবে না। 1 থেকে 100 পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আসা হচ্ছে 20 বার করে। এবং গত বছর এটা থেকেই প্রচুর কোশ্চেন আসছিল, বিউপিতে আসছিল এটা থেকে কোশ্চেন, জি জি ভাই, এফএসএস। এটা বলেছে। তো দেখো আমার ম্যাথের ফার্স্ট লেকচারের কয় নম্বর স্লাইড এটা? 1 2 3, 3rd নম্বর স্লাইড থেকে বিউপিতে এমসিকিউ আসতেছে ডিরেক্টলি। সো বি কেয়ারফুল। এখন দেখো, ওইখানে কোশ্চেন ছিল 1 থেকে 100 পর্যন্ত দুই না যেন পাঁচ সংখ্যাটা কতবার আছে, তাহলে কত উত্তর হবে? ছিল। 20 বার উত্তর হবে। দ্যাটস ইট। আরেকটা টাইপ দেখো, এটাকে বলা হয় ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। তো এক অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। ধরো বললাম 5 অঙ্ক বিশিষ্ট, তখন ক্ষুদ্রতম সংখ্যা হবে একটা 1, 4টা শূন্য। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টাই 9। তো তোমাদেরকে কোশ্চেন দিবা হচ্ছে এভাবে, ধরো বললো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত বা গ্যাপ কত। তো এখানে আমরা 5 অঙ্কের বৃহত্তম এক। সংখ্যা লিখলাম
হ্যাঁ, 4 অঙ্কের এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, 4 অঙ্কের যদি আমরা এখন বৃহত্তম সংখ্যা লিখি, তাহলে বিয়োগ করলে দেখো কত আসে, 1। এইভাবে তোমাদেরকে এমসিকিউ দিতে পারে। ওকে। আর যদি একটু টাফ করার ট্রাই করে, তখন ধরো ভিন্নভাবে দিতে পারে, যে তোমার এখানে 5 অঙ্কের আর 4 অঙ্কের দিছে, তো এমন ভাবে দিলো যেটাকে তোমার বিয়োগ করাই লাগতে পারে, এক আসবে এরকম নাও হতে পারে, বাট তোমরা কেয়ারফুল থাকবা। তারপরে আসো যে মূলদ অমূলদ। So আমরা তখন ওখানে বললাম যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে পি বাই কিউ ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়, তো এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 1 2 3, এগুলো তো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? তার মানে সকল পূর্ণ সংখ্যা, আমি যদি 1-এর নিচে 1 দেই কোনো প্রবলেম আছে? 2-এর নিচে যদি 1 দেই প্রবলেম আছে? 3-এর নিচে 1 দেই প্রবলেম আছে? নাই। তার মানে পূর্ণ সকল সংখ্যা ইনফিনিটি পর্যন্ত সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। মূলত সংখ্যা। এটা দেখো তো, এটা কি সংখ্যা? এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা বা দশমিক। তো 0.5, এটাকে কি 1/2 আকারে লেখা যায় না? যায়। তার মানে এটাও পি বাই কিউ হ্যাঁ, ফরম্যাটে প্রকাশ করা যায়, তার মানে ডেসিমাল সংখ্যাগুলো মূলদ সংখ্যা। তারপর দেখো 2/3, যেটা ফ্র্যাকশনই আছে এমনিতে অটোমেটিক্যালি, তো এটা এমনিতেই ফরম্যাট ফলো করতেছে, তার মানে এটাও মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা 9 কোনগুলা, যেগুলাকে তুমি পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবা না, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা হবে। যেমন দেখো √2 পাই √2-র কথা যদি বলি, √2-র ভ্যালু হচ্ছে 1.414। এখন 1.414 এটা কিন্তু ফিক্সড ভ্যালু না। √2-কে কিন্তু তুমি কখনো ওইভাবে দুইটা ভগ্নাংশ, মানে দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। ওকে, এই রুটটা কিন্তু থেকেই যাবে। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি নিয়ে নিচ্ছি। তো এই যে √2-র ভ্যালুটা হচ্ছে 1.414, এটা একটা অমূলদ সংখ্যা। এবং পাই, এটার ভ্যালু হচ্ছে তোমার 3.1416, এটাও একটা অমূলদ সংখ্যা। মানে পাইকেও তুমি দুইটা সংখ্যার, আচ্ছা, পাইকেও তুমি এই যে দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে রিপ্রেজেন্ট করতে পারবা না। পাই এর যে ডেফিনেশন সেটা হচ্ছে পাই ইজ দি রেশিও অফ সার্কামফারেন্স অ্যান্ড দি ডায়ামিটার অফ এ সার্কেল। তার মানে সার্কামফারেন্সের সূত্র কি একটা সার্কেলের, মানে পরিধির সূত্র কি বলো? 2 পাই আর। এবং ব্যাস মানে কত আর বলো তো? ডি ডায়ামিটার ইকুয়াল টু 2 আর, তাই না? তো 2 আর কাটা যায় এবং পাইটা থাকে, এখান থেকে মূলত পাইটা আসে। তার মানে একটা বৃত্তের যে পরিধি এবং তার যে ব্যাস, এটার যে অনুপাত সেটাই হচ্ছে পাই। তো এখানে দেখো পাইয়ের ভ্যালু যে 3.1416, এইটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যে ভ্যালুটা কোথায় গিয়ে শেষ হবে এটা কেউ জানে না, সুপার কম্পিউটার দিয়েও এখনো ফুললি বের করা যায়নি। সো পাইটা মূলত প্রয়োজন হয় গোলাকার বস্তু বানানোর জন্য, ওইখানে রেশিওটা কাজে লাগে, এই জন্য পায়ের একটা ভ্যালু আছে, মানে আলাদা একটা মর্যাদা আছে, সেটা বলছি। এই জন্য পাই দিবস পালন হয়। পাই দিবস কবে? পাইয়ের যে ভ্যালুটা আছে না 3.14, এটাই হচ্ছে পাইয়ের দিবস। 3 নম্বর মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবং 14 নম্বর তারিখ, তার মানে মার্চের 14 তারিখ। ঠিক আছে, মার্চ 14 হচ্ছে পাই দিবস। এটা মাথায় রাখবা, পরীক্ষা অ্যাডমিশন টেস্টে আসার মতো একটা কোশ্চেন। এখানে দেখো একটা কথা বলছে যে এগুলা, এই যে ইটা হচ্ছে কি জানো, ইটা হচ্ছে তোমার ওই যে আমরা লগের ম্যাথ করলাম না, সেখানে লগের ভ্যালু কত, লগের ভিত্তি বা বেস কত থাকে স্বাভাবিকভাবে, বলো? 10। বেস 10 থাকে। বাট আরেকটা লগ ছিল যেটা ই ভিত্তিক লগ, ওইখান থেকে মূলত ইটা আসছে, এটারও আলাদা একটা ভ্যালু আছে। তো এটাও কিন্তু অম্লদ সংখ্যা। এখন দেখো এখানে আরেকটা কথা বলছি, যেটা হচ্ছে সিম্পলিফাই করার পরও যদি রুট থাকে তখনও সেটা অম্লদ সংখ্যা হবে। এইটা কোনগুলা? যেমন ধরো আমি বললাম যে সাপোজ √16 / √25, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে উপরে হয়ে যাবে 4, নিচে হয়ে যাবে 5। তার মানে এটা কিন্তু মূলদ হয়ে গেছে। ঠিক আছে, বাট এখন যদি দেখো এই যে সংখ্যাটা √ওভার আহ তোমার হচ্ছে কত দেয়া যায়, 80 ÷ 125, তো এইটাকে কিন্তু আলাদাভাবে দেখো ডিরেক্টলি করতে পারবা না মনে হয়, কিন্তু না, এটাও করা যায়। 80-কে যদি তুমি ভাঙো 5 × 16, 125-কে যদি ভাঙো 5 × 1 মানে 25,
তাহলে দেখো তো, এই যে √5, এই যে 16কে তো রুট ভাঙলে 4 পাওয়া যায়, আর এদিকেও √5 25কে ভাঙলে 5 পাওয়া যায়, তাহলে √5 কাটা চলে যায় মাঝখান থেকে 4/5। তার মানে এইটাও মূলদের মধ্যে পড়ে গেল। তো এই জন্যই এখানে এই কথাটা বলা হয়েছে যে সিম্পলিফাই করার পরও যদি রুট থাকে তাইলেও মূলদ। বাট এখানে কিন্তু সিম্পলিফাই করার পর দেখো রুট গুলা চলে যাচ্ছে, তখন কিন্তু সেটা মূলদ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এক্সাম্পলটা আমি আবার লিখে দিচ্ছি, 80/125 এটা কিন্তু মূলদ। আবার ধরো হইতে পারে 16/25, এটাও মূলদ। আচ্ছা, আবার ধরো দিলাম যে √2 / √25, এটা কিন্তু অমূলদ। কারণ 25কে তুমি 5 লিখতে পারো, কিন্তু √2 কে কিছু লিখতে পারবে না, তাহলে সেটা অমূলদই থেকে যাবে। সিম্পলিফাই করার পরও রুটকে আমি সরাইতে পারিনি, দ্যাটস অল। তো এই যে এই জায়গাটা মূলদ মূলদ, এটা থেকে কোশ্চেন আসলে পারবা না। জি ভাইয়া। ওকে, নাও আসো যে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। সো মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার তোমার দুইটা মাত্র উৎপাদক থাকে, একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে ওই সংখ্যাটাই। তো 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরপরে সবই হচ্ছে বিজোড়, ইনফিনিটি পর্যন্ত, এবং সবই হচ্ছে তোমার মানে কি বলে আহ তোমার 2 এর থেকে বড় অবশ্যই। এবং এটা মনে রাখবা যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে, তাদের সাম হচ্ছে 1060। এটা মুখস্থ করবা, কারণ এটা তুমি হয়তো এখন পড়তেছো বা এমনিতে পড়তেছো, কিন্তু এটা মুখস্থ করে রাখলে কি হবে, এই টাইপের এমসিকিউ আসলে এগুলা থিওরিটিক্যাল, তো ডিরেক্টলি অল্প সময় উত্তর করতে পারবা। এন্ড আরেকটা বিষয় হলো যে এই টাইপের এমসিকিউ আসলে এখানের এই টাইমটা সেভ করে তুমি অন্য আরেকটা এমসিকিউ দিতে পারবা, তাই মুখস্থই করে ফেলো। 1 থেকে 100 পর্যন্ত 25টা, এক, এবং এদের সামেশন হচ্ছে 1060। তো এই যে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা আসছে না, এগুলা থেকে আবার বিভিন্ন টাইপের কোশ্চেন হতে পারে। ধরো ধরো তোমাকে বলবে 20 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, অথবা বললো যেমন তোমার 30 থেকে 80 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো এই টাইপের ম্যাথ আসলে তখন তুমি কিভাবে করবা? তো এটার জন্য দেখো আরেকটা টেকনিক আছে, দ্যাট ইজ এই যে উপরে আমি লিখে দিছি ডিডি বিবিসি বিবিসি বিএ। এই টেকনিকটা হলো যে তোমার 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, 10 থেকে 20 পর্যন্ত আছে 4টা, 20 থেকে 30 পর্যন্ত 2টা, 30 থেকে 40 পর্যন্ত 2টা, 40 থেকে 50 পর্যন্ত 3টা। এভাবে সেম করে 100 পর্যন্ত তোমার এই টেকনিকটা দিয়ে মনে রাখা যায়। তো দেখো, 1 থেকে 10 পর্যন্ত যে 4টা আছে ডি দিয়ে আমরা প্রকাশ করলাম, সেখানে কি কি 2 3 5 7। 10 থেকে 20 পর্যন্ত তাও 4টা, 11 13 17 19। 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টা, 23 29। তারপরে 40 পর্যন্ত হচ্ছে 2টা, 31 37। এরপরে আবার 3টা দেখো, 40 থেকে 50 41 43 47। এবং তোমার 60 পর্যন্ত হচ্ছে 2টা। আচ্ছা, এখানে তো আবার নাম্বার দিয়ে ফেলছি, এনিওয়ে নো প্রবলেম, এটা হবে বি, বি, সি, আবারও বি, আবারও বি, তারপর সি, বি, এ। এ মানে হচ্ছে একটা, লাস্টে গিয়ে 90 থেকে 100 পর্যন্ত একটা। তো তুমি দেখো জাস্ট এই যে টেকনিকটা মুখস্থ করো, তাহলে তুমি এই টাইপের কোশ্চেন গুলো ইজিলি অ্যান্সার করতে পারতেছো, কোনো কঠিন কিছু না। আবার অনেকে আছে যারা একটু প্রো, তারা করে কি সবগুলোই মুখস্থ করে ফেলে, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47, এভাবে ডট ডট করে 97 পর্যন্ত এমনিতেই মুখস্থ করে ফেলে। তারপর আসো যে মৌলিক সংখ্যা চেনার উপায়। তো নর্মালি মৌলিক সংখ্যা মানেটা কি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তো তখন হচ্ছে আমরা মৌলিক সংখ্যা চেনার জন্য এই ডিভিজিবিলিটি টেস্টে ইউজ করব। এটা থেকে বিউপিতে কিন্তু কোশ্চেন আসে, এফবিএসএ ডিভিজিবিলিটি টেস্ট দিয়ে। তো ধরো 2 দিয়ে আমরা টেস্ট করব। তো যদি কোনো একটা সংখ্যা জোড় হয় তাহলেই তো সেটা 2 দ্বারা ডিভাইড হবে, তাহলে জোড় সংখ্যা যদি হয় 2 ছাড়া, তাহলে সেটা মৌলিক না। তাহলে এটা দিয়ে একটা চেক করা হয়ে যাচ্ছে, অপশন টেস্ট। 3 দ্বারা কোন সংখ্যা ডিভিজিবল, সেটা বুঝবা হচ্ছে যদি সংখ্যাটার সামেশন বা ডিজিট গুলার যে সাম সেটা যদি 3 দ্বারা ডিভিজিবল হয়। ধরো দিলাম 2 3 4, 2 3 4, তারপর দিলাম ধরো 3। ঠিক আছে, তো এই যে সংখ্যাটা, এটা কি 3 দ্বারা ভাগ যাবে? 2 3 4 3, অবশ্যই যাবে। তো এটা বোঝার জন্য আলাদা 3 দিয়ে এটা ভাগ করার দরকার নেই, তুমি সংখ্যাগুলোর ডিজিট গুলো যোগ করো, দেখো কত আসে। 5 9 12, 12 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে এই পুরো সংখ্যাটাও
তিন দ্বারা ডিভিজিবল হবে, শেষ। তার মানে সেটাও মূল সংখ্যা না, তিন দ্বারা ভাগ যাওয়াতে। চারের ক্ষেত্রে হচ্ছে লাস্টের দুইটা ডিজিটকে তুমি চার দ্বারা ডিভাইড করবা। পাঁচের ক্ষেত্রে হচ্ছে শেষে দেখবা যে শেষে পাঁচ অথবা শূন্য আসে কিনা। ছয়ের ক্ষেত্রে দুই আর তিন দুইটা রুল সেম ভাবে অ্যাপ্লাই করতে হবে। সাতেরটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করব, কারণ সাতের এখানে এই রুলসটা ফলো করা অনেক টাফ, অনেক সময় ভুল করে ফেলতে পারো, তাই তোমরা ম্যানুয়ালি করবা। ম্যানুয়ালি জিনিসটা কি? ধরো একটা সংখ্যা দেওয়া হলো 777, এটা কি সাত দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, ডিভিজিবল। তো ম্যানুয়ালি তুমি করেই দেখতে পারো, 7 1 1 1 কিভাবে যাচ্ছে। ঠিক আছে, আর একটু সংখ্যা যদি অন্যভাবে থাকে তখন তুমি গ্যাপ হিসাব করে ধরো ওভাবে বসে বসে তারপর করে নিবো, দ্যাটস ইট, যে সাত দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। আটের ক্ষেত্রেও সেম। আট লাগবে না, 9 আর 11 আর হচ্ছে 13, মানে 7 9 11 13, এই কয়েকটার ক্ষেত্রে ম্যানুয়ালি করবা। ওকে, এখন চলে আসো আরেকটা টাইপের ম্যাথ, যেটা হচ্ছে কনসিকিউটিভ নাম্বারস বা তোমার ক্রমিক সংখ্যা। তো কনজিকিউটিভ বা কনজিকিউটিভ যে নাম্বার গুলা, এটাকে রিপ্রেজেন্ট করা হয় তোমার x x+1 x+2 x+3 এভাবে। কারণ আমরা জানি এই জিনিসটা পর পর হয়, যেমন 1 2 3 4 5 এভাবে করে অসীম পর্যন্ত হতে পারে। আবার কনজিকিউটিভ ইভেন হইতে পারে, যেমন 2 4 6 8 10 এভাবে করে তোমার অসীম পর্যন্ত হতে পারে। তো এই যে ইভেন বললে তখন আমরা দেখো x x+2 x+4 x+6 এভাবে রিপ্রেজেন্ট করি। আবার কনসিকিউটিভ অড বললে তোমার 1 3 5 7 9 এভাবে করে অসীম পর্যন্ত। একটা জিনিস খেয়াল করো, কনসিকিউটিভ ইভেন এবং কনসিকিউটিভ অড দুইটার ক্ষেত্রেই কিন্তু আমার যে ইকুয়েশন সেটা দেখো সেম আসতেছে, x x+2 x+4 x+6, এটাতেও সেম। তাহলে কেন সেম আসতেছে? কারণ হলো ইভেন এবং অড যাই বলো না কেন, কনসিকিউটিভ বলার কারণে তাদের মাঝখানে গ্যাপ কত করে বলো তো? গ্যাপ কিন্তু 2 করেই। করে ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমার দুইটা ইকুয়েশনই সেম। কিন্তু তাহলে ডিফারেন্সটা কোথায় এই দুইটা জিনিসের মধ্যে বলো তো, কনসিকিউটিভ ইভেন এবং কনসিকিউটিভ অড? এক্স এর মধ্যে ডিফারেন্স। এক্স এর মধ্যে ডিফারেন্স, কারণ এখানে এক্স কে তুমি অর্ডার বেলায় 1 ধরতেছো, এখানে ইভেনের বেলায় 2 ধরতেছো। ঠিক আছে, তারপর চলে আসো, একটা কনসিকিউটিভ নাম্বার বললাম বা ক্রমিক সংখ্যা বললাম। ক্রমিক সংখ্যা যদি তুমি বর্গ করে বিয়োগ করো তাহলে ওই ক্রমিক সংখ্যার যোগফল পাওয়া যায়। ধরো দুইটা সংখ্যা 7 আর 9, সরি 8 আর 9, এই দুইটার স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলে তোমার আসবে 64 এবং 81। তো এদের যে স্কোয়ারের বিয়োগফল, ঠিক আছে, 9² - 80² = 81 - 64 তোমার 17, সেটা হচ্ছে এদের যোগফলের সমান 17। এটা আর কি, এই যে তুমি 3 2 দিয়েও দেখতে পারো, অন্য যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা দিয়ে দেখতে পারো, এটা জাস্ট সিম্পল একটা জিনিস। বাট দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এটা থেকে গত বছরও জাহাঙ্গীরনগরের ইউনিটে কোশ্চেন আসছিল, এবং আদার্স অন্যান্য এর আগের বছরগুলোতেও প্রচুর আসছে। এটা হচ্ছে বর্গের অন্তর যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, বর্গের অন্তর মানে দুইটা বর্গের সংখ্যা যাদের অন্তর দেওয়া আছে বর্গের, যদি দুইটা সংখ্যার মধ্যে একটা ছোট একটা বড় আছে, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করার টেকনিক হচ্ছে বর্গের অন্তর -1 / 2, বৃহত্তম সংখ্যাটা বের করার টেকনিক হচ্ছে বর্গের অন্তর +1 / 2। তো ধরো আমি একটা ম্যাথ দিলাম এভাবে, যে হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর 199 হলে তাহলে এই যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা কি কি হবে। তো এটা হচ্ছে কিভাবে হবে, 199 - 1 / 2, 199 + 1 / 2, একটা হবে 100 আর একটা হবে 99। এইভাবে তুমি করবা আর কি, এই টাইপটা। নেক্সট হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়ের টেকনিক। সেটা হচ্ছে আমরা একটু কয়েকটা ধাপে করতে হবে। 24-এর ভাজক সংখ্যা কয়টি? তো এখানে স্টেপটা হচ্ছে, শুরুতে তোমার লসাগু করতে হবে, তারপরে লসাগুটা বের করার পরে যতগুলা তোমার মৌলিক উৎপাদক আসবে সেগুলাকে তোমার সূচক আকারে বসাবা। সূচক মানে পাওয়ার ফরম্যাটে, তিনটা আসলে ধরো 2 3টা আসছে তাহলে 2⁻³ বা 2³ 3 ধরো একটা আসছে তাহলে 3⁻1 বা দুইটা আসছে তাহলে 3², এভাবে আমরা বসাবো। এরপরে যে পাওয়ার গুলো আসবে, ধরো 2 এর উপর পাওয়ার 3 আসছে, 3 এর উপর পাওয়ার 1 আসছে, সেই পাওয়ারের সাথে এক্সট্রা একটা 1 যোগ করে তারপর প্রত্যেকটা পাওয়ার এভাবে গুণ করব। তো এইভাবে হচ্ছে এটা করতে হয়। তো ধরো 24-এরটা এটা যদি আমরা করি, 24-এর যদি লসাগু করি তাহলে এভাবে হবে 12
তারপর ধরো 6 3। তাহলে এখানে 2 আসছে 3 বার, তার মানে 2 টু দি পাওয়ার 3 অর 2 কিউব। 3 আসছে একবার, তার মানে 3 টু দি পাওয়ার 1। তো আমরা বলছি যে আমাদের পাওয়ার বা সূচক যেটা আসবে সেটার সাথে 1 যোগ করে সবগুলাকে গুণ করতে হবে। তো এখানে 3 আসছে যেহেতু 3 + 1, 1 আসছে যেহেতু 1 + 1, গুণ করলে হবে তোমার 4 × 3, 4 × 2 = 8। তার মানে এটার উত্তর হচ্ছে 8। বুঝতে পারছো? তো তোমাদেরকে আমি এখন একটা করতে দিই, সেটা হচ্ছে 72। তোমরা 72টা করো নিজেরা। আমাকে জাস্ট অ্যান্সারটা বলবা। 72 একটা করো, 1 মিনিট সময় দিলাম। ভাইয়া 12। 12, হ্যাঁ রাইট অ্যান্সার। বাকিদেরও কি 12 আসছে? জি ভাইয়া। ওকে, তাহলে 72 এর ক্ষেত্রে আসবে 12টা। এরপর দেখো দশমিক সংখ্যার গুণ ও ভাগ। সো দশমিক সংখ্যাকে তো গুণ করা একটু কঠিন, তাই না, ক্যালকুলেটর ছাড়া। বাট এটা অ্যাকচুয়ালি কঠিন না, তুমি যদি একটু টেকনিক ফলো করো তুমি ন্যানো সেকেন্ডের মধ্যে এটা করতে পারবা। সাপোজ 0.1 আছে, এটা হচ্ছে 0.02 আছে। গুণ করার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে তুমি জাস্ট ডিজিট গুলাকে গুণ করবা। এখানে আছে 1, এখানে আছে 2। 1 আর 2 গুণ করলে কত হয়? 2ই হয়। এরপর তুমি দশমিক যত ঘর আছে তত ঘর বসিয়ে হিসেবটা মিটিয়ে দিবা। যেমন দেখো এখানে আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর, তাহলে টোটাল কত ঘর? 3 ঘর। তাহলে এখানে আরো 2টা শূন্য এক্সট্রা বাম পাশে দিয়ে তারপর দশমিক, তার মানে 0.002, এটা হচ্ছে উত্তর। পরেরটাও সেম, 0.600003। 6 আর 3 যদি মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে 18। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে 2 ঘর, এখানে আছে 4 ঘর, টোটাল 6 ঘর। তাহলে এখানে আরো 4টা শূন্য এক্সট্রা বসিয়ে তারপর দশমিক, তার মানে 0.000018। এটা তোমরা নিজেরা করো। করার পর আমাকে অ্যান্সারটা বলো জাস্ট। 0.00007 জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এইট ও না, 7 to 7 সেভেন টু সেভেন টু টু নাইন 0.0 আর 4। 4 আর 2 18 হচ্ছে কত? 8। 7 8 72, 72। এখানে আছে 2 ঘর, এখানে আছে 3 ঘর, তার মানে টোটাল 5 ঘর হবে। তার মানে 3টা শূন্য তারপর 7 2। বুঝছো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তার মানে গুণের মেথড সবার ক্লিয়ার। এবার সব ভাগের নিয়মে। ভাগের নিয়মটা তো তোমার পরীক্ষায় নর্মালি এভাবে আর আর এভাবে থাকে হরিজন্টালি, বাট যদি লাকিলি এভাবে উপর নিচে থাকে ফ্র্যাকশনের মতো, তাহলে ভালো। আর 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 থাকলেও তোমরা রাফ করার সময় নিচে নিয়ে আসবা। তাহলে এটা হবে 0.03, 0.006। তো ভাগের নিয়মটা হচ্ছে দশমিকের ঘর সমান করতে হয় শুরুতে, এরপর দশমিককে ভুলে যেতে হয়। উপরে কয় ঘর আছে? 2 ঘর। নিচে আছে কয় ঘর? 4 ঘর। তখন উপরে ঘর কম আছে, উপরে 2টা শূন্য এক্সট্রা যদি আমি 3 ডান পাশে দেই তাহলে ভ্যালু কোনো চেঞ্জ হবে? এটা কি কোনো না প্রবলেম? এটা কোনো প্রবলেমই না, তুমি শূন্য 1000টাও দিতে পারো, নো প্রবলেম। তো এখানে দেখো আমি 2টা শূন্য ডানে বসিয়ে ঘরটাকে সিমিলার করে নিলাম। এখন দশমিককে যদি ভুলে যাই তাহলে উপরের সংখ্যাটা হয়ে যাবে তোমার 300। এখানে দশমিককে ভুলে গেলে 0.006, তার মানে শুধু 6 হয়ে যাবে। 6 দিয়ে 300কে কাটলে অ্যান্সার আসবে 50। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট চলে আসো এইটা। এটাকেও তোমার এভাবে লিখে নিবা এভাবে, যেমন তোমার আছে 0.06 ইন্টু 0.000, তারপর হলো 2, তারপর নিচে আছে 0.04, 0.03। এটা করো তো তোমরা, দেখি পারো কিনা। ভাইয়া এক হয় না। 1 বলতেছো না? 1 কিভাবে হবে? 0.01 1 তো হওয়ার কথা না। 0.01 জিরো ও পয়েন্ট হ্যাঁ ভাইয়া 0.01, সরি।
না করে অ্যান্সার দিছো এর আগে? ভাইয়া পরে অ্যান্সার দিছি, মানে পরের দুইটা শূন্য আমি প্রথমে কাউন্ট করে নেই ভুলে, এই জন্য। তাহলে তুমি করো নাই, তুমি মুখে মুখে বলছো। ভাইয়া 100 হবে না? নিচে 100 এক্সট্রা থাকবে। দেখো উপরে আছে 2 ঘর, এপাশে আছে 4 ঘর, 6 ঘর, নিচে আছে 2 2 4 ঘর। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে বাড়ায় নাও, অথবা 4-এর সাথেও বাড়ায় নিতে পারো, তোমার যেটা ইচ্ছা। তো তুমি এবার বাড়ায় নিচ্ছে, এবার দশমিককে ভুলে গেলে হবে 6 × 2, 4 × 300। তো ধরো 2 3, 1/100, 1/100 মানে কি 0.01। তো তোমরা তো ম্যাথটা নিজেরা করো নাই, মুখে মুখে অ্যান্সার করছো, নেক্সট টাইম এরকম ভুল করবা না। আচ্ছা নেক্সট খেয়াল করো, দশমিক সংখ্যার গুণ ও ভাগ। তো যেটা আমরা একটু আগে শিখলাম সেটাকে এখানেও অ্যাপ্লাই করা যায়। দেখো এই টাইপের পার্সেন্টেজের ম্যাথ যদি দেয় তোমাদেরকে, সাপোজ 1.4 এর 0.4%, তো 1.4 এর মানে গুণ চিহ্ন, আর 0.4% মানে হচ্ছে নিচে 100 আসবে। তো তুমি দেখো এখানে নিচে 100 আসা মানে কি, এটা সমান কি হয়ে যাবে, আমি এটার কথা বলতেছি। তো এটা হয়ে যাবে 0.004। এখন তুমি 1.4 আর 0.004 কে মাল্টিপ্লাই করতে পারবা না? অবশ্যই পারবা। ধরো এটা হচ্ছে 14, এটা হচ্ছে 4, 4 × 14 কত, 56। এখানে আছে 1 ঘর, এখানে আছে 3 ঘর, তাহলে হবে তোমার 4 ঘর, দুইটা শূন্য দশমিক। ঠিক আছে, এটা নিজেরা করো তো। 0.00012। হ্যাঁ 3,000। মানে তিনটা জিরো তারপর ওয়ান বলতেছো? হ্যাঁ জি তিন ভাই। হাজার কোন সংখ্যার 0.02% এর মান 0.6? তো এখানে তোমাকে এক্স ধরে নিতে হবে। ধরলাম আমরা এক্স এখন এর মানে 0.02 ভাইয়া 3000 আসে। = 0.6। ওরা কি বললো, 3,000-ই আসার কথা হয়ে গেছে এটার উত্তর। তো দেখো 0.02% = 0.6। তো এখানে এক্সটাকে আমরা বের করব। তাহলে এই যে টাইট এই পাশে ভাগাকারে চলে আসবে। পার্সেন্টেজকে যদি তুমি সরায় দাও, দ্যাট মিনস নিচে 100 আসবে আর কি। তার মানে এটা হবে 0.6 ইন্টু নিচে 100, যেটা সেটা এই পাশে নিয়ে আসলে উপরে চলে যাবে না। 3,000-ই আসবে। উপরে 100, জি নিচে ভাইয়া। হচ্ছে 0.02। তো এখানে খেয়াল করো, তোমার 100 দিয়ে এটাকে যদি করো, সাপোজ 60 হয়ে যাবে, মূলত 0.6 তো, আর 0.02, তাহলে উপরে কোনো ঘর নাই, নিচে 2 ঘর, তাহলে তুমি আরো দুইটা শূন্য বাড়ায় নিতে হবে আর কি, কিছু করার নাই। দেন এটা হয়ে যাবে তোমার অনলি 2, দশমিককে ভুলে গেলে। তাহলে 2 দ্বারা 6,000-কে কাটলে 3,000। দ্যাটস ইট। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি তো। ওকে। ভাইয়া আরেকবার একটু বলেন। আবার রেকর্ড দেখে নিও কাইন্ডলি। তারপর দেখো ভগ্নাংশের ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা। তো দেখো এখানে এই দুইটা তো সেম, এটা নিয়ে কোনো কথা হবে না, এখানে দুইটাই সেম। 1/4, 2/8। এটাকে ছোট করে নিলে 1/4-ই হয়ে যায়। আর গুণন করলে দেখো এখানে 8, এখানে 8। কিন্তু যখন এই টাইপের থাকবে 4/5, 3/4, তো এখানে 4 4 কে মাল্টিপ্লাই করলে 16, 5 3 কে মাল্টিপ্লাই করলে 15। তাহলে কে বড়? এ পাশেরটা বড়। দ্যাটস মিনস তোমার এই যে ফ্র্যাকশনটা 4/5, এইটা 3/4 থেকে বড় হবে। তো যখন তোমাদেরকে এইভাবে ভগ্নাংশের ক্ষুদ্রতমটা এবং বৃহত্তমটা বের করতে বলবে, তখন তুমি এভাবে ক্রস মেথড অ্যাপ্লাই করবা। এবং এখানে মনে রাখার বিষয় তাহলে কি, ক্রস মেথড তো সবাই অ্যাপ্লাই করতে পারবা। মনে রাখার বিষয় হচ্ছে আর আর এইভাবে গুণ করে সেই মানটাকে এটার উপরে বসাবা, এইভাবে গুণ করে সেই মানটাকে এই ভগ্নাংশের উপরে বসাবা। আবার ধরো অনেকে আছে এরকম করবে, 4/5, 3/4, এইভাবে বসায় যে তোমার 4 4 16, তো সেটাকে এখানে বসাইলা,
3 5 15 এভাবে বসে তাহলে কিন্তু প্রবলেম, তখন আবার দেখো তুমি বসাইছো ভুল। তো কেয়ারফুল থাকার বিষয় হচ্ছে শুধুমাত্র এই জায়গাটাতে যে আর এইভাবে বসে এখানে 16, এভাবে বসে এখানে 16। ঠিক আছে, মনে থাকবে? তো হচ্ছে জি ভাইয়া। তোমাদেরকে দুইটা ভাবেই চাইতে পারে যে সবচেয়ে বড় কোনটা অথবা সবচেয়ে ছোট কোনটা। তখন হচ্ছে তুমি ইলিমিনেশন মেথডে যাবা, যেভাবে দুইটা করে কম্পেয়ার করে যেটা বড় সেটাকে রাখবা, ছোটটাকে বাদ দিবা, আবার আরেকটার সাথে কম্পেয়ার করবা, আবার আরেকটার সাথে কম্পেয়ার করবে, এভাবে করে লাস্টে ফাইনাল আনসার। যদি তিনটা চারটা ওরকম হয় তখন? এটাই তো বললাম, অপশনের মধ্যে তো 4টা অপশনই থাকবে, A B C D। প্রথমে তুমি এ আর বি এর সাথে কম্পেয়ার করে ধরো এ কে বড় পাইলা, তাহলে এর সাথে আবার সি এর কম্পেয়ার হবে। এরপর ধরো সি কে বড় পাইলা, তাহলে সি এর সাথে ডি কে কম্পেয়ার হবে, দেন ফাইনালি যেটা অ্যান্সার। বুঝছো? জি হ্যাঁ। ওকে। এখন দেখো আরেকটা টাইপ, এটা হচ্ছে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশের রূপান্তর। এটা তোমার অন্যান্য ইউনিট গুলোতে আসবে না, বাট জাহাঙ্গীরনগরের বি ইউনিটে এখান থেকে কোশ্চেন আসে, তাই করাচ্ছি। পৌনঃপুনিক মানে হচ্ছে বারবার সংখ্যাটা রিপিট হচ্ছে। যেমন দেখো এখানে 2 4 এর উপরে পৌনঃপুনিক, বারবার 2 4 2 4 2 4 2 4 করে আসতেছে। এখানে 0.2345 পৌনঃপুনিক হচ্ছে 3 আর 5 এর উপরে, তাহলে পৌনঃপুনিক কয়টার উপরে বলো তো? 3টার উপরে। 3টার উপরেই। এই তিনটা। এই যে 3 4 5 এই 3টার উপরেই, মাঝখানেটা দেওয়া লাগে না। এভাবে ধরো যদি এরকমও থাকতো, সাপোজ 3.2176 যদি আমি এখানে 1 আর 3 রিপোর্ট দিতাম, তার মানে বোঝা যেত যে তোমার 7 6 এগুলোর উপরও কোনো পনিক আছে। এটাই আর কি। তো দেখো বারবার 3 4 5 3 4 5 3 4 5 রিপিট হচ্ছে। এখন এটা থেকে সাধারণ ভগ্নাংশে তো রূপান্তর হবে। আমি তোমাদেরকে একটা বেসিক কোশ্চেন করি। ধরো আমি দিলাম 0.217, 1 আর 7-এর উপর পৌনঃপুনিক। এই যে সংখ্যাটা, এটা কি মূলদ নাকি অমূলদ বলো? অমূলক হওয়ার কথা। অমূলক। এনিওয়ান এলস? আও মূলদ না অমূলদ? ডিপ্রেশনে ছিল, কারণ অমূল্য। এতদিন অতক্ষণ ফোন দিয়েছিল না। হুম, অমূলদ বলছো দুইজনে, বাকি আর কারো কিছু মনে হচ্ছে না? ভাইয়া অমূলক মনে হচ্ছে। তো কারণ এটা তো কোনো শেষ নেই, হতেই থাকবে হতে। ইনফিনিটি না। আচ্ছা ঠিক আছে, ফাইন। মূলদ মনে হচ্ছে কার? পি বাই কিউ আকারে ভাই প্রকাশ করা যায়। হুম, মূলদ মনে হচ্ছে কার? দেওয়ান ফেরদৌস তোমার? না ভাই, মানে ওই যে একটু আগে বলছিলেন না ভাই, বাস্তব সংখ্যা পড়ার সময় 1 থেকে ইনফিনিটি তো মূলদ হয় না। আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে মূলদ সংখ্যাকে কিভাবে প্রকাশ করা যায়। ভাইয়া রুট ওভার পি থাকবে। বাই কিউ আকারে। পি বাই কিউ আকারে। পি বাই কিউ মানে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ। এখানে আমাদের এই যে টপিকটার নাম কি, পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ, তাই না? তো পৌনঃপুনিক থেকে যদি ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে সেটা কি পি বাই কিউ ফরম্যাটে আসতেছে না? জি ভাই, আসতেছে। তাহলে সেটা অমূলদ কেন হবে? বুঝতেছো? ভাই তো আমার আবার, জি ভাই, আমি ভাই আবার অন্য কনসেপ্টে মূলদ বলে ফেলছি। আচ্ছা, সো দেখো আমরা কিভাবে পি বাই কিউ ফরম্যাটে বা সাধারণ ভগ্নাংশে পৌনঃপুনিক গুলোকে আনবো। তো সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হর নিচে আর একটা লব। সো হরে হচ্ছে যখন আমরা সাপোজ এইটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতেছি, যেই দশমিকের ডানে যতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, ততগুলা সংখ্যক তোমার 0 বসবে, 9 বসবে। তার মানে দুইটা আছে তাই দুইটা 9। আর যদি কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকে দশমিকের ডানে, তাহলে তত সংখ্যক 0 বসবে। তো এখানে কি এমন কোনো সংখ্যা আছে প্রথমটার সাথে যেটার সাথে পৌনঃপুনিক নাই? নাই, ওরকম না। কিছু 0 আর বসবে না না। ভাইয়া। আর উপরে লবের নিয়মটা হচ্ছে পুরো সংখ্যাটাকে লিখতে হবে, এবং মানে দশমিককে কল্পনা না করে ফুল সংখ্যাটা লিখতে হবে, এবং যেগুলোর উপর পৌনঃপুনিক নাই সেগুলোকে বিয়োগ করতে হবে। এখানে পৌনঃপুনিক নাই এমন কোনো সংখ্যাই নেই, 0 আছে তো 0কে বিয়োগ করলে 0ই। তো দেখো এটার উত্তর হচ্ছে 24/99, এটা আমাদের সাধারণ ভগ্নাংশ। এখন বলো এটা কি মূলদ না মূলদ? অবশ্যই মূলদ। ঠিক আছে। মূলদ। আচ্ছা,
এটা দেখো, তোমার 0.2345, এখানে সাধারণ ভগ্নাংশে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে বলো? তিনটা। 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 তাই তিনটা তিনটা ভাইয়া, নাই। তিনটা। আর কয়টার উপরে নাই? একটা। একটার উপরে। একটা, তাই একটা শূন্য। উপরে পুরো সংখ্যাটা লিখতে হবে, 02345, বিয়োগ হবে কত? জাস্ট 2। তাহলে কত হয় তোমার? 2343 ডিভাইডেড বাই 9990, এটা হচ্ছে উত্তর। বুঝছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। জি ভাইয়া। এখন আমরা যত কিছু শিখলাম, যতগুলা টাইপ শিখলাম এখানে, এই সবগুলোর উপরে ম্যাথ, আমরা এক এক করে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে? দেখি কে কতগুলা পারো আর কত দ্রুত পারো। ভাইয়া, জি। পূর্ণ সংখ্যা নির্ণয় করা, সব সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা নির্ণয় করার কি? হ্যাঁ, সব সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলতে পারো, সমস্যা নেই। ভাইয়া, যদি বলি যে 110 থেকে 120-এর ভিতর পূর্ণ সংখ্যা কয়টি, সেক্ষেত্রে উত্তর আসে যে 113। তো এইটা নির্ণয় করে কিভাবে ভাইয়া? হ্যাঁ, পূর্ণ সংখ্যা কয়টি? দশমিক সংখ্যা বাদে বাদ বাকি সবই পূর্ণ সংখ্যা। তাহলে এক থেকে কত? 110 থেকে 120। পূর্ণ সংখ্যা কয়টি? হ্যাঁ, যদি মৌলিক সংখ্যা বলে সেক্ষেত্রে তো একটা, 113। হ্যাঁ, আবার বলেছে যে পূর্ণ সংখ্যা কয়টি, সেক্ষেত্রেও 100, 113ই আসে উত্তর। কিন্তু তুমি এই কিভাবে কোশ্চেন সেটাই দেখছো, বুঝতে আমাকে ইনবক্সে দাও তো। আচ্ছা ভাইয়া, দি। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে ভুল আছে হয়তো। এখন দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটার উত্তর কি হবে এখানে বলো তো? 47। 47। 47। 91 47। হবে কেন? কারণ 91 এই যে 97 ইয়াতে খালি 7 দিয়ে ছিল ভাগ মৌলিক যায়, সংখ্যার এখানে কি কি দিয়ে ভাগ চার্টে। যায় 91? 7 দিয়ে ভাগ যায়। 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে যদি ডিভাইড করো, 1 আর 13, তাই না? 3 বার যায়, 3 7 21, আর একবার যায় 9 ভিতরে 2 থাকে এরকম। তার মানে 13 × 7 = 91। 143 এটা না কেন? এটা মেবি 13 দিয়ে যায়। 13 দিয়ে করলে একবার হাতে থাকে 1, 13, হ্যাঁ, 11 হবে। ওকে। 87, এটা তো 3 দিয়েই যাবে ডিরেক্টলি, মানে যেটা যোগফলই হচ্ছে তোমার 15, কত, 15। যোগফল 15 না, এটা 3 দ্বারা যাচ্ছে যেহেতু, তার মানে এটাও 3 দ্বারা যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এটা বলো। 10টা। কয়টা? 10টা। Good. ডিডি এটা হচ্ছে বিবিসি। বিবিসি। 10টা। এটা হচ্ছে DDB, তাহলে 4 4 2, ঠিক আছে, টোটাল 10টা। আচ্ছা, যদি পি এবং কিউ দুইটাই হচ্ছে তোমার অযুগ্ম সংখ্যা হয়, দ্যাট মিনস এটা হচ্ছে বিজোড়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম বা জোড় সংখ্যা হবে বলো তো? পি প্লাস পি কিউ। প্লাস কিউ। রাইট, কারণ তুমি দুইটা সংখ্যা ইমাজিন করো, এটা 1, এটা 3, তাহলে 1 + 3 = 4, যুগ্ম হয়ে গেছে। এগুলা দিয়ে টেস্ট করে দেখো, কোনোটাই জোড় আসবে না। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? +1। -1। -1 হবে -1। ভাইয়া। +1 বললে কিন্তু না, কারণ -1 থেকে যদি তুমি +1 কে বিয়োগ করো, তখন ও, হবে মাইনাস মাইনাস। -2 হবে। এই জন্য -1 থেকে বিয়োগ করতে হবে -1কেই, তখন -1 + 1 = 0। নেক্সট ওয়ান, √2 মূলদ অমূলদ সংখ্যাটির আসন্ন মান কত? 1.414। রাইট, 1.414। 1.4, হ্যাঁ এভাবে। এরকম ভাবে √2 এরটা মনে রাখতে হবে, √3টা মনে রাখতে হবে। √3 কত? √3 1.73। 1.73। 1.73। √5 কত? 2.23। 2.23। 2.23। গুড, সেভাবেই কয়েকটা জাস্ট মেমোরাইজ করবা। একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত বলো দেখি? ঠিক আছে। ভাইরা, তবে 301 + 381 এ ভাগ 2 341। দিতে হবে।
গড় 341। করতে হবে, গড়ের মতো করতে হবে আর কি। গড়ের মতো হবে, কারণ এটা থেকে যত বড় এটা থেকে তত ছোট, তাহলে এই সংখ্যাটা এটার ইন বিটুইন আছে না, তোমার এটা গড়। জি সো 301 প্লাস 381 ডিভাইডেড বাই 2, 341। বুঝছো সবাই? তারপর চলে আসো, পাঁচটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 35 হলে বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত? সেটাকে তোমরা কিভাবে করবা? এটাকে দুইটা মেথডে করা যায়, বাট আমি চাচ্ছি তুমি হচ্ছে এক্স ধরেই করো, যেহেতু আমি তোমাদেরকে ইকুয়েশন শিখাইছি তাই। অ্যান্সারটা বলো। 9 ফাইভ হবে, হবে ভাই। ফাইভ। বৃহত্তম 9 হবে। হবে 9। দেখো, এক্স এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এই তো, তাই না? এই জি ভাইয়া। প্রত্যেকটারই যোগফল হচ্ছে 35। এখানে দেখো কতগুলো এক্স, 5 ফাইভ x, এক্স 5x। 10 ইকুয়াল টু 35, দেন এক্স ইজ ইকুয়াল টু তোমার 25 9। টোয়েন্টি ডিভাইডেড ফাইভ বাই 5 হুইচ ইজ ফাইভ 5। এখন এটা তো প্লাস হচ্ছে ফোর এক্স এর ভ্যালু, তাহলে একটা 5, একটা 6, একটা 7, একটা 8, একটা 9, আমরা চাইছি সবচেয়ে বড়টা, তার মানে 9। ওকে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে ওই সংখ্যা তিনটার যোগফল কত? এটা বলো দেখি, এটা ইন্টারেস্টিং। ভাইয়া 15। 15। রাইট, এটা হবে 15। এখন এটাকে কিন্তু তুমি চাইলে এইভাবে ইকুয়েশন দিয়ে করতে পারবা না, এটাকে ইকুয়েশন দিয়ে করতে গেলে তোমার কিন্তু লসাগু করতে। স্কোয়ার এগুলা চলে আসবে, কারণ তিনটা সংখ্যা না, এক্স 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 মাল্টিপ্লাই করলে কি হবে, এক্স কিউব, এক্স স্কোয়ার, এভাবে করে অনেকগুলা জিনিস চলে আসতে পারে। তো এটা করতে অনেক টাইম লেগে যাবে, এটাকে আমরা করব হচ্ছে লসাগু। ঠিক আছে, এই ধরনের গুণফল থাকলে সংখ্যার কি করব, লসাগু। আচ্ছা, এটা আমরা করি, দেখো 120কে লসাগু করলে কি আসবে, 60, 30, 15, 5। সেখানে দেখো এই যে উৎপাদক গুলো আসছে, 2 2, 2 3 5, এগুলা দিয়েই তো তোমার 120 হয় গুণ করলে। বাট আমরা বলছি তিনটা সংখ্যার গুণফল হচ্ছে 120, তার মানে এখানে কয়টা আছে, 1 2 3 4, পাঁচটা, পাঁচটাকে তিনটা বানাইতে হবে। এই দুইটাকে মিলে একটা বানাও, এই দুইটাকে মিলে একটা বানাও, আর এটা একটা। তাহলে দেখো 4, 6 আর 5, তাহলে এটা ক্রমিক হয় কিনা, 4 5 6? হ্যাঁ হয়। তাহলে উত্তর হবে কি এদের যোগফল 15। বুঝছো সবাই? জি ভাইয়া। আর একটু আগে যে মেথডটা আমরা ইকুয়েশন দিয়ে করলাম, সেটাকে আমরা অন্য মেথডেও করতে পারি। পাঁচটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি যদি 35 হয়, তাহলে তুমি গড় সমান কি জানো, সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা না? তো তাহলে এখানে 35 ডিভাইডেড বাই 5 যদি করো, তাহলে কত হয়, 7। তাহলে এটা হচ্ছে গড়। আর গড় হচ্ছে কোথায় থাকে, শুরুতে, শেষে না মাঝে? মাঝে থাক। মাঝে। মাঝে থাকে। তাহলে মাঝেরটা পাইছো 7, এরপরে দুইটা, এর আগে দুইটা, তাহলে হবে 8 9, 6 5। তাহলে বড়টা হচ্ছে 9, এভাবেও করা যায়, তোমার ইচ্ছা তুমি যেভাবে করো। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা হলো, অপশন টেস্ট করতে পারো। ধরলাম সংখ্যাটা 9, তাহলে আগের পাঁচটা সংখ্যা কি হবে, 8 হবে, 7 হবে, 6 হবে, 5 হবে। এদের সবগুলোকে যোগ করে দেখো 35 হয় কিনা। তো ম্যাথ করার অনেক ওয়ে আছে, জাস্ট মাথাটা ঠান্ডা রাখতে হবে কিন্তু। এখন চলে আসো, দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 70, অন্তরফল হচ্ছে 10, সংখ্যাটি কত? তো যখন এভাবে সমষ্টি এবং অন্তরফল থাকবে, এটা ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর বি ইউনিটে আসতে পারে। তো তখন হচ্ছে তোমরা ওই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ডিভাইড করলে বড় সংখ্যাটা পাবা। আর 40। আর যদি বিয়োগ করে 2 দ্বারা ডিভাইড করো, তাহলে ছোট সংখ্যাটা 40। পাবা। তাহলে বড় 40 মানে হবে। হচ্ছে যোগ 70 যোগ ডিভাইডেড বাই 2, ওই দুইটা সংখ্যার, এইটা এবং এইটার। আর ছোট সংখ্যা হচ্ছে তোমার বিয়োগফল ডিভাইডেড বাই 2, এটার, এটা। তো এখানে দেখো চাইছে বড় সংখ্যাটা কত,
তাহলে হবে 70 + 10 ÷ 2 ইজ 40। বুঝছো সবাই? জি ভাইয়া। তারপর খেয়াল করো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? সেটা আমি করাইছিলাম, এটা কিভাবে হবে বলতো? 100, ওই যে 199 সাথে 1 যোগ করতে হবে, দুই দাও, তারপর 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হবে 100। একশো তারপরে হবে আসো, আনসার। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 1। 1। 72 সংখ্যার ভাজক কতগুলো আছে? 72 করছো সংখ্যার তোমরা ভাজক 12টা। 3, 3 প্লাস 12টি। ঠিক আছে, তোমরা নিজেরা করলা না, সেটাই তাই আর এখানে আমি করালাম। এটা দেখো, এটা বলো তো কি হবে? √0.0009। 0.03। রাইট, 0.03 মনে রাখবা। নর্মালি রুট করলে তোমার সংখ্যার মান কমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, বাট ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে যদি রুট করো তাহলে সেটার মান বাড়বে। এখানে 0.0009, এটার উত্তর হচ্ছে 0.03। এটা কি মানে বড় না এটা থেকে? জি ওকে, জি ভাইয়া। দেখতে ছোট হয়ে যাবে। আর এটা হচ্ছে উল্টা, স্কোয়ার করলে মানে ছোট হয়ে যাবে বাট দেখতে বড় হয়ে যাবে। যেমন দেখো এখানে আছে 0.02, স্কোয়ার করো তাহলে জিরো জিরো পয়েন্ট জিরো। ও জিরো। ওকে, তারপর দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। 1536, তাদের লসাগু এত, গসাগু কত? এটা থেকে জিওবি ইউনিট একটা এমসিকিউ। 1536 তো এটা টেকনিক প্লাস হচ্ছে দুটি সংখ্যার গুণফল যেটা, তাদের লসাগু গসাগুর গুণফলও সেটা। তো দেখো এখানে তোমার এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা চাইছে, পারবা না? কিভাবে হবে? জি। ভাই 1536 দিব শুধু = 96 96 ইন্টু গসাগু। লস গসাগু ঠিক আছে, গসাগু তো আমি যদি এইচসিএফ বের করি গসাগু, 1536-কে ভাগ দিতে হবে 96 দিয়ে। তো এখানে দেখো ভাগটা তোমার কাছে কঠিন লাগতেছে, বাট এটাকে কঠিন ভাবে করার কিছু নাই। অপশনের মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটাকে গুণ চললাম। করলে 1536 হবে, তাই না? তো দেখো জি 2 ভাই। 6-কে গুণ করলে 12 আসবে, সেটা 6-এর সাথে মিলতেছে ষোলো না। হবে। এটা অলওয়েজ 16 হবে, কেননা 6 6 গুণ করলেই শেষে 6 আসবে, বাকি এটা দিয়েও আসবে না, এটা দিয়েও আসবে না। তার মানে এমনিতে না করেই বোঝা যাচ্ছে উত্তর 16। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু চাইছে। মনে রাখবা, অনুপাত থাকলে তাদের সাথে আমরা এক্স ধরে নিব। তাহলে একটা সংখ্যা আমরা ধরতে পারি 5x, অপর একটা সংখ্যাটাকে আমরা ধরতে পারি 6x। গসাগু হচ্ছে তোমার অলওয়েজ তাদের মধ্যে যেটা কমন থাকে সেটা। এই 5x এবং 6x এর মধ্যে কোন জিনিসটা সেম? এক্স। এক্স। তার মানে গসাগু হচ্ছে এক্স। এটাই দেখো মান দেওয়া আছে কোশ্চেনে, 4। লসাগু হচ্ছে তাদের সবগুলাকে নিয়ে, 5x 6x সবগুলাকে যদি নাও তাহলে লসাগু হবে 5 ইন্টু 24। ইন্টু এক্স = 30x। 6। বলবা যে ভাই এক্স তো দুইটা ছিল, এক্স স্কোয়ার হওয়ার কথা, বাট না, একবারই নিতে হয়, কোনো কিছুকে ডাবল নেওয়া যায় না লসাগুতে। তাহলে 30 × 4, 3 × 4 = 12, 120। ওকে, নেক্সট ওয়ান। নিচের কোন ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি? সেখানে বৃহত্তম কোনটা বলো তো, বলো তো। 3/4। 3/4 তো নাই এখানে। না না না, আমি টু করতেছি। বাই থ্রি হবে না? 2/3 হবে। হ্যাঁ, এটা 2/3 হবে, বাট তুমি কম্পেয়ার করবে সবগুলোর সাথে। এই দুইটার সাথে কম্পেয়ার করে দেখো, 2/3, 4/7, মিলে সাত, না তো। 14, 12, না 14, মিলবে না। এটা বড়, তাহলে এটা বাদ। 2 আর 3-এর তফাৎ যেহেতু কম এজন্য। 2 3 5 8, 16, 15, তাহলে এটা ছোট, এটা বাদ। এবার এটার সাথে এটা কম্পেয়ার করো, 22 আর 21, তার মানে 22ই বড়, এটাই বড়। ঠিকই আছে। ক নম্বর? বুঝছো? ক্লিয়ার কিনা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। 2/3, 7/11, এটা 22, এটা 21, এটাই বড়, কারণ 2/3 সবার থেকে বড় হইল। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটা হোমওয়ার্ক, কারণ এটা ক্যালকুলেশনটা একটু বড় বড় তাই। তারপর আসো এটা 0.1, 0.01, 0.001,
ইন্টু 200, এটার মান বের করো। 0.1 ইন্টু কত হবে? 0.0002 ফার্স্টেরটা মনে হয়। বাকি দুটো কি ফার্স্ট এটা আসছে? হ্যাঁ, কই হবে এটা মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া ক হবে। আচ্ছা, এটা বলো দেখি, এটা ভাগ। হুম 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.11, দুই দুই কাটা, 75, 75। 23 ফাইভ আসছে সবার? ইন্টু, হ্যাঁ জি ভাইয়া। হচ্ছে 0.2 ইন্টু 0.3। দশমিক তো উঠাই দিব, শুধু সংখ্যা ধরবো আর কি। 0.1, 0.2, 75 না? 0.02। তাহলে এখানে দেখো উপরে আছে 3 ঘর, নিচে আছে 4 ঘর, একটা শূন্য বাড়াই দিলাম। এরপর তোমার 2, 3, 50, 2, 2, 1, 2, 2 কাটা কাটা, তিন ইনটু, চার তিন 150, ঠিক আছে। দুই। তারপর দেখো এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী নিচে কয়টা 9 হবে, দুইটা নয়, আর শূন্য কয়টা হবে? দুইটা হবে। 2টা হবে। উপরে পুরো সংখ্যাটা আসবে। 3312, মাইনাস হবে কত? 3, 3, 1। 331 ফার্স্ট। এটাকে যদি মাইনাস করো, 3, 2, 4 থেকে 1 গেলে 3, 9, 3 7 হবে, 4, 11 থেকে 4 গেলে কত হয়? 11 থেকে 4 গেলে 7ই তো 7 হয়, হয়। 7 হয়। ওকে, তাহলে 9900। এখন 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা হবে 3300। এটাকে 3 দিয়ে কাটলে একবার, 2 এর মধ্যে যায় না শূন্য, 21, 27-এর মধ্যে যায় 3 নং 27, 9-এর মধ্যে যায় 3 বার, 3-এর মধ্যে একবার, 1093130, এইটা বুঝছো? হুম হুম। তারপর দেখো 4, 6, 7 এবং এক্স এর গড় হচ্ছে 5.5, তবে এক্স এর মান কত? তো গড় মানে কি? সবগুলোর যোগফল বাই সংখ্যা। তাহলে 4 + 6 + 7 + এক্স ডিভাইডেড বাই সংখ্যা 4টা, তো 5.5। দেন এক্স ইকুয়াল টু হবে গিয়ে 22 মাইনাস ইন্টু বা 17, 17। তাহলে 5। তাহলে এটা 5 উত্তর হবে না, 5 নাই, ধরো হতে 5, তাহলে এটা। ওকে, নেক্সট ওয়ান। 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? সো এর পরেরটাই হচ্ছে 31, এর আগেরটাই হচ্ছে 39, এদের ব্যবধান 39, হচ্ছে গিয়ে তোমার এই 8। অপশনেই নাই, তাহলে হবে নান। ওকে, তারপরে 352 গজ 1 মাইলের কত অংশ? সো 1 মাইলে কত গজ বলো তো? 1780 গজ। 1780? 80 না, 1700 গজ মনে হয়। হুম, আমি তো জানতাম এইটাই, 10, এটা জানতাম। 1760 গজ নাকি, মেবি 60 গজ। 60 বা 80 দুইটার একটা হবে। তো দেখো এখানে তোমার আছে কত গজ? 352 গজ। একে কত, 352-তে কত? তো 1760 ডিভাইডেড বাই 352, 5 বার যাবে আই গেস, 5 × 2 = 10। হম, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কত অংশ হবে তাহলে? 1/5 অংশ। 1/5। 5 ভাগের 1 ভাগ। নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা এমনিতে চোখ বন্ধ করেই পারবা। 1 কোটিতে কত মিলিয়ন? 10 মিলিয়ন। 10 মিলিয়ন। 1 মিলিয়ন। এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে 24/9। একটু কাটাকাটি করা যায় 3 দিয়ে, 3 × 8 = 24, 3/24 25। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে একটু অপশনে ভুল, কোশ্চেনটার মধ্যে ভুল আছে, তো এটা আমরা স্কিপ করলাম। তারপর দেখো 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর এত, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যা পাওয়া যায় সেটা প্রদত্ত সংখ্যা অপেক্ষা 6 কম।
সংখ্যাটি কত? এটা হচ্ছে অপশন টেস্ট করবা। এটা হবে 24, স্থান বিনিময় করলে হবে 42, বিয়োগ করলে দেখো 6 ব্যবধান থাকতেছে। ঠিক আছে, এটাকে যদি তুমি দেখো প্রত্যেকটা সংখ্যারই অন্তর কিন্তু 2 করে, তো এটাকে যদি স্থান বিনিময় করো তাহলে এটা হয়ে যাবে 42, তার মানে 42। তাহলে সেটা প্রদত্ত সংখ্যা অপেক্ষা 6 কম। ও, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তো এই যে এইটার দ্বিগুণ কত? 24 এর 48 48। অপেক্ষা 6 কম কিনা? অবশ্যই 6 কম। তো এই জন্য হচ্ছে তোমার ক নম্বরটাই সঠিক উত্তর, বাকি কোনোটা দিয়ে এটা মিলবে না। 1 থেকে 100 পর্যন্ত, 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? তো এই টাইপের ম্যাথটা আসলে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করতে হয়। সেটা হলো 100 তো আর 3 দ্বারা ভাগ যায় না, 200 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 3 দ্বারা ভাগ যায় 100-র কাছাকাছি ইমিডিয়েট সংখ্যা কি আছে? 102। আবার 3 দ্বারা ভাগ যায় 200-র আগে কি সংখ্যা আছে তোমার? 198। ওকে, তো যে 102 এবং 198, এই দুইটা সংখ্যা দুইটাই 3 দ্বারা ভাগ যাচ্ছে এবং এই রেঞ্জকে কভার করতেছে। তো এখন আমরা যেটা করব, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই যেই সংখ্যার দ্বারা ভাগ করতে মানে বিভাজ্য জানতে চাইছে সেই সংখ্যা, তার মানে 3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের টেকনিক। ওকে, তো এখানে দেখো এটা হচ্ছে 198 - 102 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে হচ্ছে এটা হবে 96/3, অর্থাৎ 32 প্লাস 1 ইজ ইকুয়াল টু 33। ঠিক আছে, তার মানে 33টা সংখ্যা আছে যেগুলো তুমি 3 দ্বারা বিভাজ্য হবে। বলবো যে ভাই এক্সট্রাক্ট কেন? মানে এক্সট্রাক্ট ধরে নিতে হয়, 33 একটা সংখ্যা বাড়তে ধরে নিতে হয়। ঠিক আছে, যেটা এই রেঞ্জের মধ্যে কভার করে না, বাট স্টিল ভাগ যায়। ঠিক আছে, তো এই হচ্ছে টেকনিকটা, আলাদা করে নোট রাখবা, ইম্পর্টেন্ট আছে এই আর কি। তারপর দেখো একটি শ্রেণীতে যতগুলো স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে 10 পয়সা করে চাঁদা তুলে 90 টাকা দিল, তবে শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে একটা কথা আছে, তারা প্রত্যেকে তত সংখ্যক তত সংখ্যক 10 পয়সা করে দিল। তাহলে ধরে নিলাম আমরা এখানে যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স স্টুডেন্ট তত সংখ্যক যদি 10 পয়সা দেয়, তার মানে 10x করে টাকা দিছে। বুঝছো কিনা? হুম, আচ্ছা, 90 হবে না? ইকুয়াল টু হবে তোমার 90 ইন্টু ডাবল জিরো। কেন হচ্ছে এটা? কারণ আমরা এখানে টাকার কথা বলছি, এখানে এই যে পয়সা করে দিছে, তাই এটাকে পুরোটাকে পয়সাতে নিয়ে আসছি কনভার্ট করে 100 গুণ করে। এখন এটা কত হবে? তার মানে 10x² ইকুয়াল টু 9000, x² ইকুয়াল টু 900, দেন x ইকুয়াল টু 30। জাস্ট রুট করবা। বুঝছো? তো যেহেতু 30, এটা হচ্ছে শিক্ষার্থী সংখ্যা। সবাই আই গেস ক্লিয়ার? দেখো 3/20 এটার দশমিক ভগ্নাংশ কত? সো এটাকে তুমি ইজিলি করতে পারো। 3-এর মধ্যে তো 20 যায় না, তার মানে একটা দশমিক লাগবে। এরপর এটাকে 30 ধরা যায়, 30-এর মধ্যে 20 কয়বার যায়? একবার। হাতে থাকে 10, 10-এর মধ্যে যায় না, আরেকটা শূন্য বসাইলে 100, 100-এর মধ্যে 20 কয়বার যায়? 5 বার, তার মানে 0.15। 1 পয়েন্ট। ক্লিয়ার? 1 পয়েন্ট না, 0.15। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট সেলফ টেস্ট, দ্যাট ইজ এক ব্যক্তি তার সম্পত্তির এত অংশ তার পুত্রকে দিছে, তোমার এত অংশ তার মেয়েকে দিছে এবং এত অংশ তার স্ত্রীকে দিছে, বাকি অংশ সে এতিমখানায় দান করছে। দানের পরিমাণ যদি 8,000 টাকা হয়, তার মোট সম্পত্তি কত টাকা? So, এই টাইপের ম্যাথ আসলে আমরা অপশন টেস্টও করতে পারি, আবার এই যে তোমার অংশ পূর্ণ অংশ এক ধরে, নর্মালি পূর্ণ অংশ সমান কত বলো তো? এক। হচ্ছে এক, এভাবে এক ধরে করতে পারি। তোমরা সেটাই করবো, কারণ এই অ্যাপ্রোচে আগাইলে ভুল কম হয়। তো দেখো এখানে সে এত অংশ দিছে, টোটাল কত কত অংশ দিয়ে দিছে? 1/3 প্লাস 1/3 প্লাস 1/5, পুত্র মেয়ে এবং স্ত্রীকে এগুলা দিয়ে দিছে। তাহলে টোটাল দিছে হচ্ছে তোমার 5+5+3, তার মানে 13/15 অংশ সে দিয়ে দিছে। তাহলে বাকি থাকে কত অংশ বলো তো? 1 - 13/15, অর্থাৎ টু টু বাই এর ফিফটিন এটা বাকি থাকে। এই বাকি অংশ পরিমাণই দেখো বলে দিছে না যে 8,000 টাকা, কারণ বাকি অংশটাই সে কি করছে? এতিমখানায় দান করছে।
সেটা সমান 8,000। তাহলে এক বা পূর্ণ অংশ সমান কত হবে? 8,000 মাল্টিপ্লাই উইথ 15/2, জাস্ট উল্টে যাবে এটা। তাহলে এটাকে কাটলে হবে 4,000, 4 × 15 ষাট হাজার যেটা। তাহলে 60,000 হবে। 50,000। ঠিক আছে, আচ্ছা। তো এই টাইপের ম্যাথ আসলে এভাবে করবা। তো এখানে আজকে ম্যাথের যা যা ম্যাথ করলাম প্রত্যেকটা টাইপই খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা দেখবা যে নাম্বার রিলেটেড বা নাম্বার সিস্টেম রিলেটেড যতগুলো টাইপ হতে পারে সবগুলো টাইপে কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করছি। আর এটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটা অপারেশনই তুমি পরীক্ষার হলে পাবা। ডিরেক্টলি এখান থেকে 2-3টা এমসিকিউ থাকতে পারে, আবার পার্সেন্টেজ, রেশিও, প্রফিট, ইন্টারেস্ট, আলজেব্রা, জিওমেট্রি ওগুলোতেও এটার কাজ থাকে। সো যে প্রত্যেকটা টাইপ করলাম, যে প্র্যাকটিস গুলো করলাম, এগুলো তোমরা আলাদা করে একটা নোট তৈরি করবা। এন্ড পাশাপাশি তোমাদের যে রেফারেন্স বই ম্যাথের জন্য, ম্যাথ সলিউশন, আর একটা হচ্ছে তোমার সাইফুডস ম্যাথ, দুইটা থেকেই তোমরা প্র্যাকটিস করবা। যারা হচ্ছে জাহাঙ্গীরনগরে বিএনইটি দিবা বা চট্টগ্রাম ইউনিভার্সিটি দিবা বা রাজশাহীতে দিবা তারা শুধু ম্যাথ সলিউশন করবা। যারা বিউপিতে দিবা, জাহাঙ্গীরনগর আইবিএসে দিবা, তারা একই সাথে সাইফুডস ম্যাথটাও ফলো করবা। একদম আমি স্পেসিফিক বলে দিলাম। সো কারো কোনো কোশ্চেন আছে বা আজকের ক্লাস বুঝতে পারছো সবাই যা যা বুঝাইলাম? জি। ওকে।